নবম শ্রেণীর জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায়ে আমরা বিগত দুটি ভিডিও ক্লাসে আলোচনা করেছিলাম ইটালির ঐক্য আন্দোলনের মাৎসিনি ও ইয়ং ইটালির ভূমিকা, এবং তার আগের ক্লাসটায় আলোচনা করেছিলাম ইটালির ঐক্য আন্দোলনের প্রাথমিক পর্যায় বা রিসর্গিমেন্টো। এবং সেই ক্লাস দুটি যদি তোমরা দেখে থাকো বা বুঝে থাকো, তাহলে সেখানে একটা প্রসঙ্গ বলেছিলাম যে ইটালির ঐক্য আন্দোলনের মুখ্য ভূমিকা গ্রহণকারী মাৎসিনি, কাভু, গ্যারিবল্ডি। তো আমরা ইয়ং ইটালির মধ্য দিয়ে মাৎসিনি ইটালিকে ঐক্যবদ্ধ করতে গিয়ে কি কর্মসূচি গ্রহণ করেছিলেন বা তার ভূমিকা কতটা ছিল সে সম্পর্কে বিগত ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ইটালির ঐক্য আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী, মানে কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী কাউন্ট কাভুর সম্পর্কে। ইটালির ঐক্য আন্দোলনে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন বা তার উদ্দেশ্য নীতি কি ছিল ইত্যাদি। ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে কাভুর অনুভব করেছিলেন যে পিডমন্টের রাজবংশের অধীনে ইটালির ঐক্য স্থাপনই হচ্ছে একমাত্র যুক্তিসঙ্গত এবং বাস্তব পন্থা। বিষয়টা একবার একটুখানি পরিষ্কার করে দিন। জার্মানির ঐক্য আন্দোলন যখন পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে বিসমার্ক অনুভব করেছিলেন যে প্রাশিয়ার নেতৃত্বে অবশিষ্ট জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঠিক তেমনি কাভুর ইটালির বিভিন্ন প্রদেশগুলির মধ্যে বা ইটালিতে যে সমস্ত রাজবংশ তখন শাসন করত তাদের মধ্যে পিডমন্ট রাজ্যে যে রাজবংশ ছিল সেই পিডমন্টের রাজবংশের অধীনে ইটালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তার মানে জার্মানির ঐক্য আন্দোলনে যেমন নেতৃত্ব দিয়েছিল প্রাশিয়া, তেমনি ইটালির ঐক্য আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী প্রদেশটি হচ্ছে পিডমন্টের রাজবংশ। তো ইটালিতে রাজতান্ত্রিক ঐক্যের সঙ্গে তিনি উদারতান্ত্রিক সংবিধান, নির্বাচিত পার্লামেন্ট গঠন, আধুনিক শিল্পায়ন, আইন সংস্কার, আইনের সাম্য প্রতিষ্ঠা, এসবগুলির মধ্য দিয়ে তিনি পিডমন্টকে একটি আদর্শ উদারতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, যাতে কিনা পিডমন্ট ইটালিবাসীর কাছে একটা গ্রহণযোগ্য বার্তা দিতে পারে যে পিডমন্টের নেতৃত্বে ইটালির ঐক্য সম্ভব। এজন্য তিনি জাতীয় ঐক্য বৃদ্ধির চেষ্টা করেন, ইটালির প্রাদেশিকতা দূর করার চেষ্টা করেন। আসলে এ কথার মধ্য দিয়ে প্রকাশ পায় যে কাভুরের প্রধান লক্ষ্য ছিল পিডমন্টের রাজবংশের অধীনে ইটালিকে ঐক্যবদ্ধ করা। মাৎসিনি যেমন প্রজাতন্ত্রবাদী বিশ্বাসী ছিলেন এবং তিনি ইটালিতে প্রজাতন্ত্রবাদী আদর্শ কার্যকরী করতে চেয়েছিলেন, কাভু কিন্তু প্রজাতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন না। তিনি উদারপন্থী সংবিধান প্রবর্তন এবং উদারপন্থী সংস্কারের মধ্য দিয়ে পিডমন্টের রাজবংশের জনপ্রিয়তা বাড়িয়ে পিডমন্টের অধীনে ইটালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। কাভুরের আরেকটা নিজস্ব ধারণা ছিল, অবশ্যই মাৎসিনির বিপরীত ধারণা। মাৎসিনি মনে করতেন ইটালির ঐক্য ইটালির যুবকদের দ্বারাই বা ইটালির জনগণের দ্বারাই সম্ভব, কিন্তু কাভুর মনে করতেন বৈদেশিক সাহায্য ছাড়া পিডমন্টের পক্ষে এককভাবে ইটালির ঐক্য আনয়ন সম্ভব নয়। সুতরাং কাভুরের কোনো ছুট মার্ক ছিল না, তিনি ইটালির ঐক্য সাধনে বৈদেশিক শক্তির সহযোগিতা নেওয়ার কথা ভেবেছিলেন এবং তিনি ভেবেছিলেন বৈদেশিক শক্তির সহযোগিতাই
পিডমন্টের নেতৃত্বে অস্ট্রিয়াকে ইতালি থেকে বিতাড়িত করতে পারলে ইটালির ঐক্য সম্পন্ন হবে। তো এবার আমরা আসি যে কাভুর তার এই ভাবনা চিন্তা প্রয়োগের সুযোগ কবে পেলেন বা কিভাবে তিনি সেগুলিকে বাস্তবায়িত করেছিলেন। কাভুর এই যে পিডমন্টের নেতৃত্বে ইটালির ঐক্যদান সম্পাদন করার জন্য তিনি সুযোগ পেয়েছিলেন কখন না, তিনি যখন 1852 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হন। 1852 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পর কাভু তার ওই যে আগে বললাম যে নীতি আদর্শ বা যে মনোভাব, সেগুলি তিনি প্রয়োগ করে ইটালির ঐক্য সম্পাদন করতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি প্রথমেই অস্ট্রিয়ার বিরোধিতা শুরু করেন। আসলে ইটালির ঐক্য ও স্বাধীনতার প্রধান শত্রু ছিল অস্ট্রিয়া, সেটা তার পূর্বসূরিদের মতো কাভুরও বুঝেছিলেন। সুতরাং অস্ট্রিয়াকে ইটালির রাজনীতি থেকে বিদায় দিতে হবে, অন্যথায় ইটালির ঐক্য সম্ভব নয়। এটা তিনি প্রথম ভাবলেন যে এটা তাকে করতেই হবে, কারণ তার পূর্বসূরিদের এই ভাবনাটাকে অন্তত তিনি সঙ্গে নিয়েছিলেন। নেক্সট বিষয় কি, বিদেশি সাহায্য, অর্থাৎ বিদেশি শক্তিকে ইটালির ঐক্যের সমর্থকে পরিণত করতেই হবে। এককভাবে ইটালি তার নিজ শক্তিতে ঐক্যবদ্ধ হতে পারবে না। এই জন্য তিনি বিদেশি রাষ্ট্রের অর্থ সাহায্য এবং সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন, এবং সেই চেষ্টাকে সফল করার জন্য তার বড় পদক্ষেপ ছিল ইটালির সমস্যাকে শুধুমাত্র ইটালির সমস্যায় বেঁধে না রেখে বা ইটালির সমস্যাকে শুধুমাত্র ইটালির অভ্যন্তরে বেঁধে না রেখে এটাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে হবে, তাহলে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে। এই ভাবনার সময় বা এটা প্রয়োগের সময় 1856 খ্রিস্টাব্দে শুরু হলো ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে ক্রিমিয়ার যুদ্ধ। এই ক্রিমিয়ার যুদ্ধে কাভুর যোগদান করেছিলেন। আমি একটু ভুল বললাম, 1851-52তেই ক্রিমিয়ার যুদ্ধ চলছিল। সেই সময় 1856তে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়েছিল, এবং ক্রিমিয়ার যুদ্ধের পরে প্যারিসে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে তিনি যোগদান করেন, এবং ওই প্যারিসের আন্তর্জাতিক সম্মেলনে তিনি দক্ষ কূটনীতিবিদের মতোই ইটালির সমস্যাকে উত্থাপন করেন, এবং সেই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্যারিসের আন্তর্জাতিক সম্মেলন, সেখান থেকে তিনি ইংল্যান্ড ও ফ্রান্সের সমর্থন লাভ করেন। তাহলে ইটালি তার ঐক্য আন্দোলন পরিচালনার ক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্সের সমর্থন পেলেন, এবং এটাকে আরও শক্ত ভিতের উপরে দাঁড় করানোর জন্য তিনি প্লম্বিয়ার্সের সন্ধি স্বাক্ষর করেন। 1858 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন তখন তৃতীয় নেপোলিয়ন। তৃতীয় নেপোলিয়নের সঙ্গে পিডমন্ট সার্ডিনিয়ার একটা চুক্তি হয়েছিল, যেটার নাম প্লম্বিয়ার্সের সন্ধি। এর মাধ্যমে তিনি নেপোলিয়নের সঙ্গে এই মর্মে চুক্তি সম্পাদন করেন যে আগামী দিনে অস্ট্রিয়ার সঙ্গে যদি ইটালির যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় বা যুদ্ধ হয়, তাহলে ফ্রান্স যেন ইটালিকে সহযোগিতা করে। অবশ্যই তার জন্য তৃতীয় নেপোলিয়নেরও স্বার্থ ছিল যে তৃতীয় নেপোলিয়ন ফরাসি রাজা, তিনি যদি এই সহযোগিতা করেন তাহলে তাকে স্যাভয় ও নিস দান করা হবে। স্যাভয় ও নিস দুটো অঞ্চল, এই অঞ্চল দুটো
ফ্রান্সের হাতে তুলে দেওয়া হবে। ফলে চুক্তি সম্পাদিত হলো। এরপরেই পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে কাভুর অস্ট্রিয়াকে নানাভাবে উত্তক্ত করতে শুরু করেন, যাতে অস্ট্রিয়া বাধ্য হয়ে পিডমন্ট সার্ডিনিয়াকে আক্রমণ করে। বাস্তবে তার পরিকল্পনা মাফিকই সেটা ঘটল এবং অস্ট্রিয়া একের পর এক যুদ্ধে পরাস্ত হতে থাকে এবং নিজের এই পরাজয়, অর্থাৎ অস্ট্রিয়ার পরাজয় যত বাড়ছিল তত বেশি পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে ইটালির ঐক্যের সম্ভাবনা বাড়ছিল। হয়তো এই পর্বে ইটালির ঐক্য সম্পাদিত হতো, কিন্তু তৃতীয় নেপোলিয়ন, যিনি ছিলেন ফ্রান্সের রাজা, যিনি প্লম্বিয়ার্সের চুক্তির মধ্য দিয়ে ইটালির ঐক্য আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন, তিনি অস্ট্রিয়ার সঙ্গে পিডমন্ট সার্ডিনিয়ার যুদ্ধের মাঝপথে তার মনে হলো যে ইটালি শক্তি অর্জন করলে তার অসুবিধা, অর্থাৎ ফ্রান্সের অসুবিধা। তাই যুদ্ধের মাঝপথেই নেপোলিয়ন ইটালির উপর থেকে তার সমর্থন তুলে নেন এবং অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করেন। ভিল্লা ফ্রাঙ্কার সন্ধির মধ্য দিয়ে পিডমন্ট সার্ডিনিয়া কেবলমাত্র লম্বার্ডি লাভ করেছিল, অর্থাৎ ইটালির ঐক্যের সামান্য পূরণ হয়েছিল। এই লম্বার্ডি লাভ করার পরেই এই সময়কার ইটালির যিনি পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ছিলেন, সেই ভিক্টর ইমানুয়েল অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি এই সন্ধিকে উপেক্ষা করেন। কিন্তু কাভুরের পরামর্শ ভিক্টর ইমানুয়েল গ্রহণ করেননি এবং গ্রহণ না করার জন্য কাভুর কিন্তু অসন্তুষ্ট হন এবং পদত্যাগ করেন। তো এই পর্বে ইটালির ঐক্য শুধুমাত্র পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে লম্বার্ডি যুক্ত হয়। আর একটা জিনিস বারবার মনে রাখতে হবে যে নেপোলিয়ন যদি মাঝপথে ইটালির পাশ থেকে সরে না যেত, হয়তো ইটালির ঐক্য এই সময় সম্পাদিত হতে পারত। এরপরে মধ্য ইটালির সংযুক্তি সাধন, সেটা কিভাবে হয়েছিল? বলছে কয়েক মাসের পরেই কাভুর তিনি ভিক্টর ইমানুয়েলের সঙ্গে মতবিরোধের কারণে কিছুদিন পূর্বে যে পদত্যাগ করেছিলেন, তিনি আবার প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন 1860 খ্রিস্টাব্দে এবং তিনি এই পর্বে ইটালির মডেনা, পারমা, টাস্কানি ও রোমান জনগণ পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যাতে সংযুক্ত হয় সেই আন্দোলনকে শক্তিশালী করার জন্য তিনি কুশলী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং কাভুর তৃতীয় নেপোলিয়নকে স্যাভয় ও নিস ছেড়ে দিয়ে এই রাজ্যগুলি পিডমন্ট ও সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করে নেন। বিষয়টা বোঝো যে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় যখন মাঝপথে ফ্রান্স সরে যায়, তখন কাভুরের কিন্তু ইচ্ছে ছিল না অস্ট্রিয়া বা ফ্রান্স বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করার, কিন্তু পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল কাভুরের কথা শোনেননি, সেই জন্য কাভুর পদত্যাগ করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই কাভুর আবার প্রধানমন্ত্রিত্ব পদ গ্রহণ করেন এবং তিনি এই পর্বে কূটকৌশলে মধ্য ইটালির বিভিন্ন রাজ্যগুলিকে পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্দোলনে অনুপ্রাণিত করেন এবং তারা আন্দোলন করে এবং ইটালির সঙ্গে যুক্ত হয়। এবং এই ক্ষেত্রে নেপোলিয়ন অর্থাৎ ফ্রান্সের রাজা যাতে কোনো বাধা না দেন, সেজন্য তিনি স্যাভয় ও নিস ছেড়ে দেন। ফলে একটা বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ মধ্য ইটালি এবং আগেই লম্বার্ডি যুক্ত হয়েছিল পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে। তাহলে এখন পিডমন্ট সার্ডিনিয়া সঙ্গে যুক্ত হলো লম্বার্ডি, মডেনা, পারমা, টাস্কিনি এবং রোমান, এই বিস্তীর্ণ অঞ্চল। তো এই পর্যন্ত মুখ্য
মুখ্য ভূমিকা নিয়েছিলেন কাভুর। এরপরেও কাভুরের ইতালির ঐক্য আন্দোলনে কিছু পদক্ষেপ বা ভূমিকা রয়েছে, সেটা আমরা গ্যারিবোল্ডির আলোচনার সময়ে একসঙ্গে সেটা আলোচনা করি।